নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন জুম ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি নজমুনারা বেগম। তোমাদের আজ পড়াবো বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। এখানে একটি ছবি দেওয়া আছে, একটি কোষের ছবি। কোষটি পর্যায়ক্রমে বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে কোষের বিভাজন। আমাদের আজকের পাঠ কোষ বিভাজন। এ পাঠের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আজ আমি ব্যাখ্যা করব সেগুলো হলো কোষ বিভাজন কি, এর প্রকারভেদ, অ্যামাইটোসিস কোষ বিভাজনের ব্যাখ্যা, মাইটোসিস কোষ বিভাজন কোথায় সংঘটিত হয় তার বর্ণনা, মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহের নাম এবং ক্রোমোজোমের অবস্থান চিহ্নিতকরণ এবং জীবের দৈহিক বৃদ্ধিতে মাইটোসিসের ভূমিকা। প্রথমে আসি কোষ বিভাজন কাকে বলে। একটি কোষ যে প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুই বা ততোধিক কোষে পরিণত হয় তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন তিন প্রকার: অ্যামাইটোসিস বিভাজন, মাইটোসিস বিভাজন এবং মিয়োসিস বিভাজন। প্রথমে আসি অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে এককোষী জীবের ক্ষেত্রে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এমিবা। এগুলো হচ্ছে এককোষী জীব। এদের যে প্রক্রিয়ায় বিভাজন ঘটে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। অ্যামাইটোসিস বিভাজনের শুরুতে ভিতরের নিউক্লিয়াসটি স্পষ্ট ও বড় হয়ে যায়। এরপর এর নিউক্লিয়ার মেমব্রেন ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে যায়। পরে কোষটি ডাম্বেল আকৃতি ধারণ করে এবং সবশেষে কোষটি বিভাগে বিভক্ত হয়ে যায়। এটি হচ্ছে অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়া। এখানে একটি কোষ সরাসরি দুটি কোষে পরিণত হয়ে যায়, এর জন্য অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এরপর আসি মাইটোসিস কোষ বিভাজন। এখানে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে, চিত্রে দেখা যাচ্ছে। তাহলে মাতৃকোষ কি? যে কোষ বিভাজিত হয় তাকে মাতৃকোষ বলে এবং মাতৃকোষ বিভাজিত হয়ে যে কোষ উৎপন্ন হয় তাকে বলা হয় অপত্য কোষ। মাইটোসিস কোষ বিভাজনের মাতৃকোষ এবং অপত্য কোষের মধ্যে কিছু মিল রয়েছে। মাতৃকোষ একটি এবং অপত্য কোষ সৃষ্টি হয় দুটি, কিন্তু এদের আকৃতি এবং গুণাগুণ একই রকম থাকে। অর্থাৎ মাতৃকোষ থেকে যে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় সবগুলোই মাতৃকোষের মতন আকৃতি এবং গুণাগুণ সম্পন্ন হয়ে থাকে। মাইটোসিস বিভাজনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এটি দেহকোষের বিভাজন ঘটে। মাইটোসিস বিভাজন দেহকোষ বিভাজনের একটি পদ্ধতি। এখানে নিউক্লিয়াস মাত্র একবার বিভাজিত হয়। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমান গুণসম্পন্ন দুটো অপত্য কোষ সৃষ্টি করে। মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এবং অপরিবর্তিত থাকে। এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হয়, ফলে সৃষ্ট নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। এর জন্য মাইটোসিস কোষ বিভাজনকে ইকুয়েশনাল বা সমীকরণিক
কোষ বিভাজন বলা হয়। এছাড়া আরেকটি কোষ বিভাজন রয়েছে, সেটি হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনটি জীবের জনন কোষে ঘটে এবং সেখানে মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। মিওসিস বিভাজন নিয়ে পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। এখন মাইটোসিস বিভাজনের ব্যাখ্যা করি। মাইটোসিস কোথায় হয়? উদ্ভিদের বর্ধনশীল অংশে। কোন কোন অঞ্চল বৃদ্ধি পায়? উদ্ভিদের ভ্রূণমুকুল, কাণ্ড এবং মূলের অগ্রভাগ। এগুলো সবসময় বর্ধিত হতে থাকে। এ জায়গাতে মাইটোসিস বিভাজন ঘটে। কোন বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দেহ বৃদ্ধি পায়? মাইটোসিস কোষ বিভাজনের ফলে। উদ্ভিদ এবং প্রাণী দেহের কোন কোন অংশে মাইটোসিস ঘটে না? প্রাণীদের স্নায়ু টিস্যুর স্নায়ুকোষে, স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে মাইটোসিস বিভাজন ঘটে না। স্নায়ু টিস্যু বিভাজিত হয় না, কারণ স্নায়ু টিস্যুতে কোনো সেন্ট্রিওল থাকে না। আর প্রাণীদের পরিণত লোহিত কণিকা এবং অনুচক্রিকা এগুলো বিভাজিত হয় না। উদ্ভিদের স্থায়ী টিস্যু বিভাজনে অক্ষম। উদ্ভিদের ভাজক টিস্যু বিভাজিত হয়, পরবর্তীতে এই টিস্যু স্থায়ী টিস্যুতে পরিণত হয়ে যায়, তখন আর কোনো বিভাজন ঘটে না। এই ছোট শিশুটি বড় হলো কিভাবে? মাইটোসিস কোষ বিভাজনের ফলে। ছোট চারা গাছটি বড় হয় কিভাবে? মাইটোসিস কোষ বিভাজনের ফলে। ধন্যবাদ। মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস বিভাজন দুটি পর্যায়ে ঘটে। প্রথমে ঘটে নিউক্লিয়াসের বিভাজন, পরে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। মাইটোসিস বিভাজন পদ্ধতিটি এটি একটি ধারাবাহিক পদ্ধতি। মাইটোসিস কোষ বিভাজনের শুরুতে কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এটি কি বলে? ইন্টারফেজ। মাইটোসিস বিভাজনের ধাপসমূহ। এখানে কিন্তু নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। এটি হচ্ছে ক্যারিওকাইনেসিসের ধাপ। প্রথমেই প্রোফেজ, প্রোমেটাফেজ, এরপর মেটাফেজ, এরপর অ্যানাফেজ এবং সর্বশেষে টেলোফেজ। প্রথম ধাপ প্রোফেজ। প্রোফেজ ধাপের পূর্বে মাতৃকোষের নিউক্লিয়াস অত্যন্ত ছোট দেখা যায় এবং এর ক্রোমোজোম কিন্তু তখন আর ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যেও দেখা যায় না। আর প্রোফেজ ধাপের শুরুতে নিউক্লিয়াসটি আকারে বড় হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে থাকে। দুটোর মধ্যে পরিবর্তন দেখো। প্রথমে নিউক্লিয়াসের আকৃতি ছোট ছিল, এরপর নিউক্লিয়াসের আকৃতি বড় হয়। নিউক্লিয়ার মেমব্রেন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। প্রোফেজ ধাপের শেষের যে অবস্থা, তখন এটি এবং মোটা হয়ে দুভাগে ভাগ হয়ে ক্রোমাটিডে পরিণত হয় এবং দুটো ক্রোমাটিডের মাঝখানে গোলাকার সেন্ট্রোমিয়ার থাকে। এরপর হচ্ছে প্রোমেটাফেজ। এই ধাপটি একটি স্বল্পস্থায়ী ক্ষণস্থায়ী ধাপ। এখানে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিওলাসটিও বিলুপ্ত হয়ে যায়। দেখো ডান দিকের চিত্রটি, ক্রোমোসোমের উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত লম্বালম্বি ভাবে একটি যন্ত্রের আবির্ভাব ঘটে। অনেকগুলো তন্তু সমন্বয়ে এটি গঠিত।
একে বলা হয় স্পিন্ডল যন্ত্র এবং তন্তুগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। স্পিন্ডল যন্ত্রের বিভিন্ন স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার গুলো আটকে যায়। এই ধাপ দুটোর মধ্যে পার্থক্য নিজেরা একটু চিন্তা করবে। প্রোফেজ ধাপ এবং প্রোমেটাফেজ ধাপের কি পার্থক্য? প্রোফেজ ধাপে নিউক্লিয়াসের আকৃতি বড় হয়, নিউক্লিয়ার মেমব্রেন দেখা যায়, কিন্তু প্রোমেটাফেজ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিওলাসেরও বিলুপ্ত ঘটতে থাকে। তারপর প্রোফেজ ধাপে ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম এবং পরে ক্রোমাটিডে পরিণত হয়। আর প্রোমেটাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে এবং সেখানে ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ার গুলো আটকে যায়, ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো। এটি হচ্ছে স্পিন্ডল যন্ত্র। আর এখানে দুটো মেরু, উপরে এবং নিচে দুটো মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে। প্রোমেটাফেজের এবং মেটাফেজ দুটো ধাপের মাঝামাঝি যে অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বিষুবীয় অঞ্চল। প্রোমেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো কি ছিল? স্পিন্ডল যন্ত্রের বিভিন্ন স্থানে আটকে গেছিল, তাই না? কিন্তু মেটাফেজ ধাপে সবগুলো ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসে এবং এই ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো হয় এবং মোটা হয়। দুটোর মধ্যে পার্থক্য বের হয়ে গেল। কিন্তু প্রথম পার্থক্যটা কি? যে এদের প্রোমেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিভিন্ন স্থানে আটকানো থাকে, আর মেটাফেজ ধাপে এই ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসে। প্রোমেটাফেজের চেয়ে মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি খাটো এবং মোটা হয়। এই যে ক্রোমাটিড দুটো ভাগ হয়ে গেল ক্রোমোজোম, এটি হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিডের মাঝের সেন্ট্রোমিয়ার। মেটাফেজ এবং এর সাথে অ্যানাফেজের তুলনা। মেটাফেজ ধাপের মেরু এবং অ্যানাফেজ ধাপের মেরু দেখানো আছে, বিষুবীয় অঞ্চল দেখানো আছে। এর পার্থক্যগুলো কি হবে? মেটাফেজ ধাপের সেন্ট্রোমিয়ার গুলো বিষুবীয় অঞ্চল বরাবর এসে অবস্থান করে। আর অ্যানাফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে প্রতিটি ভাগ একটি করে সেন্ট্রোমিয়ার পায়। তখন এরা বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় কি করে? এরা দুই মেরুর দিকে চলে যেতে থাকে। ক্রোমোজোম গুলোর সাথে যুক্ত তন্তুগুলো সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক চলে যায় উত্তর মেরুর দিকে আর অর্ধেক চলে যায় দক্ষিণ মেরুর দিকে। যখন এরা মেরুর দিকে যেতে থাকে তখন সেন্ট্রোমিয়ার গুলো মেরুর মুখের দিকে থাকে এবং বাহুগুলো থাকে সেন্ট্রোমিয়ারের বিপরীত দিকে। এই যে একটা ক্রোমোজোম ভেঙে দুভাগে বিভক্ত হয়ে গেল, একে বলা হয় অপত্য ক্রোমোজোম। তাহলে মাতৃ ক্রোমোজোম ভেঙে যে ক্রোমোজোম সৃষ্টি হয় তাকে অপত্য ক্রোমোজোম বলা হয়। এরপর টেলোফেজের অপত্য ক্রোমোজোম গুলো যখন বিপরীত প্রান্তে এসে পৌঁছায় তখন অপত্য ক্রোমোজোমকে ঘিরে নিউক্লিয়ার পর্দার নতুন করে আবির্ভাব ঘটে, আবার নিউক্লিওলাসেরও আবির্ভাব ঘটে। এ অবস্থায় ক্রোমোজোম গুলো তখন আবার সরু ও লম্বা আকার ধারণ করে। আগে যেরকম খাটো এবং মোটা মোটা ছিল এখন আর সেগুলো থাকে না। এভাবে কোষের দুই প্রান্তে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিস ধাপে সমাপ্তি ঘটে। ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন 5টি ধাপে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের অবস্থান। প্রথম ধাপে
ক্রোমোজোম গুলো কি থাকে, চারদিকে ছড়ানো থাকে। এরপর ক্রোমোজোম গুলো ক্রোমাটিডে পরিণত হয় এবং মাঝে সেন্ট্রোমিয়ারের আবির্ভাব ঘটে। সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের সাথে আটকে যায় এবং এগুলো বিষুবরেখা বরাবর চলে আসে। এরপর সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ভাগ স্পিন্ডল যন্ত্রের দুপ্রান্তে চলে যায় এবং সর্বশেষে দুপাশে আবার নতুন করে নিউক্লিয়াসের আবির্ভাব। এখন মূল্যায়নের পালা। কোষ বিভাজন কি? যে প্রক্রিয়ায় প্রাণী তার দেহের বিভাজন ঘটায় বা দেহের বৃদ্ধি, দেহের জনন প্রক্রিয়া এসব সম্পন্ন হয় তাকে কোষ বিভাজন বলে। প্রাণী না বলে জীব বলবে। জীব যে প্রক্রিয়ায় বিভাজিত হয়, কোষ যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে কোষ বিভাজন বলে। মাইটোসিস এবং মাইটোসিস বিভাজনের মধ্যে একটি পার্থক্য। অ্যামাটোসিস বিভাজন সরাসরি সম্পন্ন হয়, কিন্তু মাইটোসিস বিভাজনে বিভাজিত হয় না। অনির্বাণ বলতে একটা অনির্বাণ বলছিলেন। মাইটোসিস কোষ বিভাজন ম্যাম ছত্রাক বা অন্যান্য এরকম ছত্রাক জীবের এককোষী প্রাণীর জন্য, এবং মাইটোসিস হচ্ছে বহুকোষী প্রাণীর জন্য। যাহা কোষের বিভাজন। হ্যাঁ, ধন্যবাদ। মাইটোসিস বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? মাইটোসিস বিভাজনে সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটি অপত্য কোষ সৃষ্টি হয় বলে একে সমীকরণিক বিভাজন বলে বা ইকুয়েশনাল বিভাজন বলে। ধন্যবাদ। আচ্ছা, নিচের প্রশ্নগুলোর উত্তর দিবে। পর্যায়ক্রমে ধাপগুলোর নাম বলবে। ধাপগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে। ক ধাপের নাম কি? ম্যাম ক হচ্ছে টেলোফেজ। টেলোফেজ। জি ম্যাম। ম্যাম খ হচ্ছে অ্যানাফেজ। না, অ্যানাফেজ। কর্নাফেজ না ম্যাম খ হচ্ছে ম্যাম মেটাফেজ। জি ম্যাম মেটাফেজ। ম্যাম গ হচ্ছে অ্যানাফেজ আর খ এবং লাস্ট হচ্ছে মেটাফেজ। এটি কিন্তু প্রোমেটাফেজ হবে। গটা হবে অ্যানাফেজ এবং ঘ হবে মেটাফেজ। মেটাফেজ ধাপে এগুলো বিষুবরেখা বরাবর অবস্থান করে। খ এবং ঘ এই দুটি ধাপের মধ্যে পার্থক্য বলতে হবে। খ ধাপ কি বলেছি? প্রোমেটাফেজ। আর ঘ হচ্ছে মেটাফেজ। তাহলে কি হতে পারে? ম্যাম খ ধাপে কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো তন্ত্র আবির্ভাব ঘটে এবং এই ধাপের মধ্যেই স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে। জি ম্যাম। আর এর মাধ্যমে ক্রোমাটিড গুলো স্পিন্ডল জন্তুর সাথে এই ধাপে যুক্ত হয়, কিন্তু এরকম ভাবে যুক্ত হলেও মেটাফেজ ধাপে তা একদম বিষুবীয় অঞ্চলে এসে যুক্ত হয় এবং সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখা যায়। ধন্যবাদ মাসুম। স্পিন্ডল যন্ত্রের আকৃতিটি মাকু আকৃতির। মাকু হচ্ছে লম্ব, দুই দিকে সরু, মাঝখানটা একটু মোটা হবে, এজন্য একে মাকু আকৃতি বলা হয়। তৃতীয় প্রশ্ন। গ ও ক এর মধ্যে দুইটি পার্থক্য। গ ধাপটি কি? অ্যানাফেজ। ক হচ্ছে টেলোফেজ। এখন একটা পার্থক্য বলো অন্তত। অ্যানাফেজ ধাপে ক্রোমাটিড গুলো দুই মেরুর দিকে অগ্রসর হলেও টেলোফেজ ধাপে তারা একদম সম্পূর্ণভাবে দুই মেরুতে সব পৌঁছে যায়। টেলোফেজ ধাপে দুটি নিউক্লিয়াসের আবরণী সহ দুটো নিউক্লিয়াসের সৃষ্টি হয়, তাই না? দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। জি ম্যাম। হ্যাঁ, টেলোফেজ ধাপে দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এখন বাড়ির কাজ।
মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহের চিত্র আঁকো এবং এদের বৈশিষ্ট্যগুলো লিখো। ধন্যবাদ সবাইকে আজকের অনলাইন জুম ক্লাসে খুব গুরুত্ব সহকারে আমার ক্লাসটি শোনার জন্য। আল্লাহ হাফেজ।